মুগ্ধ উপরে তাকালো। আনিকা দেখে তাকিয়ে রইল কিছুক্ষণ। আনিকা তাকিয়ে আছে মনমরা হয়ে। নজর সরিয়ে মমতাকে বলল, উনি কে বড় চাচি? মমতা উপরে তাকায়, দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে বলল। মুগ্ধ ফের তাকায় সোফিয়া ও রাফিয়া। তখনই আনিকা ঠোঁট এলিয়ে হেসে চলে যায় সেখান থেকে। সহসা মুগ্ধ বলে উঠল, সবাই ওভাবে চলে গেল কেন? মমতা বেগম দ্বিধায় পড়লেন সোফিয়াকে নিয়ে। ওর সামনে বলা কি ঠিক হবে? নিশ্চয়ই হবে না। সোফিয়ার থেকে নজর সরিয়ে মুগ্ধকে বলল। মমতার কথা না বলে সামনে পা বাড়িয়ে দেয়, পিছনে পিছনে পা বাড়িয়ে দিল ওরা। মুগ্ধ শক্ত হাতে সোফিয়ার হাত ধরল, কেননা তার শরীর আজকাল ভীষণ খারাপ। কখন না জানি উল্টে পড়ে যায়। আড়াল থেকে আহানা এসব দেখে জ্বলে ওঠে। এর একটা বিহিত সে করবেই। রাগে গজগজ করে চলে যায়। তার চোখে পড়ে রাফিয়ার। মনটা হঠাৎ কুগায় তার। এদিকে খচখচানি মন নিয়ে মুগ্ধের সাথে সিঁড়ি বেয়ে উপরে উঠছে সোফিয়া। আলোহীন ঘরে এক তরুণ দাঁড়িয়ে আছে, হাতে তার ক্রিকেট খেলার স্ট্যাম্প। টর্চ নিয়ে পাশে দাঁড়িয়ে আছে এক তরুণী, যার চোখে মুখে আক্রোশের ছাপ। তাদের সামনে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে আরেক তরুণ। কপালে জখম জখম, পায়ের পাতা, নাক দিয়ে অনবরত পড়ছে রক্ত। তরুণীটি বলে উঠল, রাজি না হওয়া পর্যন্ত মারতে থাক পিয়াল ভাই। পিয়াল স্ট্যাম্প দিয়ে পড়ে থাকা তরুণ মুসা, হ্যাঁ মুসার পায়ে অনবরত মারতে লাগলো আর বলতে লাগলো, বল রাজি তুই, বল, নাহলে জানে মেরে ফেলবো। মুসা মাথা নাড়িয়ে না বুঝালে পিয়াল রেগে ক্রোধে ফেটে পড়ে। পা দিয়ে সজোরে লাথি দেয় মুসার কপালে। মুসা পড়ে গেলে তরুণী রোহিতা বলল, বিয়েতে রাজি না হওয়ার তো কিছু দেখছি না মুসা ভাই। মুসা উঠে বসতে চেয়েও পারল না। মনে মনে বলে উঠল, হাতটা একবার খুলে দে, তোর বিয়ে করার শখ মিটাচ্ছি। পিয়াল স্ট্যাম্প দূরে ছুঁড়ে মারল। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, শালা বিয়ে না কর, জমিটা দিয়ে দে। তুই যতক্ষণ পর্যন্ত দুটোর একটা করতেও রাজি না হবি, থাক পুইরা এইখানে। বলেই চলে যায়। পিছন পিছন বেরিয়ে যায় রোহিতা। পিয়াল হলো মুসার বড় চাচার ছেলে। মুসা শুয়ে থেকে ফিচেল হাসলো। জমি তো সে জীবন গেলেও দিবে না, এটাই তো যে তার শেষ চিহ্ন। আর বিয়ে বিয়ে তো একবারই হয়। রাফিয়া ছাড়া আমার জীবনে অন্য কোনো নারী আসবে না। আমার ভবিষ্যৎও, আর ভবিষ্যতের জন্য হলেও জমিটা আমার দরকার। রাতের খাবার শেষ করে মুগ্ধ তার দাদুর ঘরে বসে আছে। পাশে বসে পান সাজাচ্ছেন সাইমুনা বেগম। সোফিয়া ঘরে বসে আছে। আয়েশা বেভরে ঘুম। রাফিয়া মাহিনকে নিয়ে শুয়ে পড়েছে। একটু পরেই মুসার খোঁজে বের হবে বলে জানিয়েছে মুগ্ধ। দাদুর কিছুক্ষণ আগে বলা কথায় মুগ্ধ হতাশ হয়ে যায়। বুঝতে পারে তাকে এই জন্য ডাকা হয়েছে। মুগ্ধ গলা পরিষ্কার করে বলল, এ আর সম্ভব নয় দাদু, আমাকে মাফ করবেন। সাইমুনা চোখ ইশারায় কিছু বুঝাতে দাদু ফের বললেন, রাজি হয়ে যাও, দক্ষিণের 2 কাঠা জমি তোমার নামে লিখে দিব। মুগ্ধ ফিচেল হেসে বলল, প্রথমবার যেদিন প্রস্তাব দিয়েছিলেন তখনই রাজি হইনি, এখন আশা করেন কিভাবে রাজি হব? জমির লোভ থাকলে মৃধাকে ছেড়ে তখনই রাজি হয়ে যেতাম দাদু, আমাকে মাফ করবেন। সাইমুনা বেগম পান চিবোতে চিবোতে বললেন, মায়াটারে কোন ভাবে ছাড়ন যায় না রে নাতি। বুক কেঁপে উঠে মুগ্ধের। বারে রাগের মাত্রা কোনো রকম চেপে রেখে বলল, না, সম্ভব না, আমার বাচ্চার মা হতে যাচ্ছে সে। দাদু আর কিছু বলল না এই নিয়ে, শুধু বলল, ঠিক আছে যাও, ঘুমাও গিয়ে এখন। হাত ছেড়ে বাঁচল মুগ্ধ। বলা মাত্রই উঠে দাঁড়ালো। পা বাড়িয়ে দেওয়ার ভাবে, এখানে আর এক দণ্ড নয়, আমাকে নেওয়ার সময় তো কেউ এগিয়ে আসেনি, যখন দরকার ছিল তখন খোঁজ নেয়নি, আজ তাদের দরকার বিধায় ডেকে এনেছে। হায় রে মানুষ, কাল সকালেই চলে যাব সোফিয়াকে নিয়ে, এদের প্রতি আমার বিন্দু মাত্র বিশ্বাস নেই। মাঝপথে দেখা হয় আনিকার সাথে। মুগ্ধ দাঁড়িয়ে পড়ল। আনিকার পিছনে দাঁড়িয়ে পড়ল সোফিয়া। মূলত আনিকা সোফিয়ার কাছ থেকে ফিরছে। আনিকা আচমকা মুগ্ধকে জড়িয়ে ধরল। মুগ্ধ হতবিহ্বল হয়ে সোফিয়ার দিকে তাকালো। সোফিয়ার আগে দুহাত মুষ্টিবদ্ধ করে নিল। এগিয়ে এসে আনিকাকে সরিয়ে দিয়ে বলল, আমাকে ভালো ভালো জ্ঞান দিয়ে এখন নষ্টামি করা হচ্ছে। আনিকা চিবুক নামিয়ে অপরাধের ন্যায় বলল, মাফ করবেন ভাইয়া, আমি আসলে বড় ভাই ভেবে জড়িয়ে ধরেছি। ন্যাকামো করা হচ্ছে তাই না? কেন তুমি ওনাকে জড়িয়ে ধরবে? আর তাছাড়া? সোফিয়া মারতে উদ্যত হতেই মুগ্ধ থামিয়ে দিয়ে বলল, আহা চুপ কর না, বললো তো বড় ভাই। খুব মজা লেগেছে তাই না? লাগবেই তো। বলেই সোফিয়া রাগ করে চলে যায়। মুগ্ধ বোকা বনে গেল। আনিকাকে এক পলক দেখে ছুটল সোফিয়ার দিকে। আনিকা ক্রুরো হাসলো। আড়াল থেকে বের হয়ে হাসলো আহানাও। সবটা রাফিয়া দেখে হতবাক। ওরা চলে যেতে রাফিয়ার দরজা লাগিয়ে ছুটল সবটা খুলে বলতে। মুগ্ধ এসে সোফিয়ার বাহু ধরতে এসে সরিয়ে দিয়ে বলল, আনিকার কাছে যান,
আমার কাছে কেন এসেছেন? মুগ্ধ রেগে বলল। বেশি ভাবছিস সোফিয়া, আজকাল এত রেগে যাস যে কোনটা ভুল কোনটা ঠিক কিছু কিছু বুঝতেই পারিস না। এখন তো আমি বেশিই বুঝবো। আরো কত কি মনে করেছেন আমি কিছুই শুনিনি? অনিকার সাথে আপনার বিয়ের কথা চলছে, সেটা জেনেই যে এসেছেন সেটাও আমি জানি। কি ভেবেছেন আমি জানতে পারবো না? মুগ্ধ ঢের বুঝতে পারলো আনিকা তার অবর্তমানে তাকে উস্কে দিয়েছে যাতে আমাদের মাঝে ঝামেলা সৃষ্টি হয় আর তারা সুযোগটা কাজে লাগায়, কিন্তু আমি তো তা হতে দিব না। কিন্তু এই মহিলাকে কি করে বোঝাবো আমি? আমি জেনে গেছি বলে খুব আফসোস হচ্ছে। সমস্যা নেই, করুন বিয়ে। ডিভোর্সটা আমিও পাঠিয়ে দেবো সঠিক সময়ে। চুপ কর সোফিয়া, অবান্তর কথা বলবি না, মেয়ে জেগে গেছে। চুপ কেন করবো বলুন তো? আমি তো প্রেগনেন্ট, সুখ তো দিতে পারবো না। তাই এখন আনিকা। মুগ্ধ আচমকা সোফিয়াকে থাপ্পড় দিয়ে বসে। জাগ না হওয়ায় আয়েশা এবার কেঁদে ওঠে। দরজা থেকে সরে যায় রাফিয়া। মুগ্ধ রাগে কাঁপছে, গলার রগ বিদ্যমান। মুগ্ধ চিৎকার করতে গিয়েও করল না, শাসনের সুরে ধীর গলায় বলল। আর একটা বাজে কথা না সোফিয়া, চুপচাপ ঘুমিয়ে পড়। আমি মাহিনকে এখানে রেখে যাচ্ছি, মুসাকে খুঁজতে বের হব রাফিয়াকে নিয়ে। আয়েশাকে থামা। মুগ্ধের প্রতি যত রাগ সব ঢেলে দিল আয়েশার দিকে। রেগে এসে বলে উঠল। ঘুমাবি নাকি থাপ্পড় মেরে ঘুম পাড়াবো? আয়েশা ভয়ে চুপ হয়ে গেলেও হিচকি তুলছে অনবরত। মুগ্ধের ফের রাগ দ্বিগুণ হলো। সোফিয়াকে ধাক্কা দিয়ে বিছানার দিকে ঠেলে দেয়। পরক্ষণে মুখ চেপে ধরে দাঁত খিটমিট করে বলল। তোকে রাগ হতে বলেছি ওর প্রতি? খুব বেড়েছিস তাই না? শহরে চল, মাছ বরাবর ভেঙে দিব। বলেই ছিটকে সরে দিল। সোফিয়া কাঁদতে চেয়েও পারল না, চিবুক নামিয়ে নিঃশব্দে ঝরল চোখের পানি। মুগ্ধ ফের বলল। মাহিনকে নিয়ে আসার আগেই যেন দেখি আয়েশা ঘুমিয়ে পড়েছে, নইলে কিন্তু এবার আমি শেষ না করা পর্যন্ত থামবো না। বলেই হনহনিয়ে চলে যায় মুগ্ধ। সোফিয়াকে এক পলক দেখে আয়েশার দিকে তাকালো। আয়েশা ভয়ে চুপ হয়ে শুতে সোফিয়া তার ভুল বুঝতে পারল। আয়েশাকে বুকে টেনে নিয়ে শুয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। গভীর রাত না হলেও গ্রামে 7টা-8টা বাজলেই গভীর রাত। সবাই সন্ধ্যার পরপর দরজায় খিল লাগিয়ে শুয়ে বসে থাকে, কেউ বা টিভিতে বা ফোনে মগ্ন। রোহিতা পিয়ালকে বিদায় দিয়ে সবেমাত্র ঘরে ঢুকলো। পিয়ালের পরিবার গঞ্জে ব্যবসার কারণে সেখানে থাকে। মুগ্ধ ও রাফিয়া মুসাদের বাড়ির উঠানে এসে দাঁড়ালো। ফোনের টর্চ জ্বালিয়ে রোহিতাদের উঠানে তাকায়। পরপর সেখানে গিয়ে ডাকতে থাকলে মাজেদুল সাহেব বেরিয়ে আসে। কিছুক্ষণ পর বেরিয়ে আসে মুসলিম ও রোহিতা। মুগ্ধ ভনিতা না করেই বলল। আমি মুগ্ধ, মুসার বোন জামাই। ও মুসার ওয়াইফ মানে স্ত্রী। মুসা এখানে আসার কথা বলে বাসা থেকে বের হয় আর ফেরেনি। ও কোথায় জানেন কিছু? মাজেদুল সাহেব হতবাক হয়ে মুসলিমার দিকে তাকালো। তিনি তাকিয়ে দেখছেন মুগ্ধকে। রোহিতা বলে উঠল। মৃধা কোথায়? ওকে নিয়ে আসেননি? ব্যাপারটা বেশি দূর না এগোনোর জন্য মুগ্ধ এক কথায় জবাব দিল যে না আসেনি। মাজেদুল বললেন। মুসা তো তার পরের দিনই ভোরে মা বাবার কবর জিয়ারত করে আমাদের না বলে চলে যায়। মুসলিমা বেগম মেয়ের দিকে তাকালেন, কেননা রোহিতা এমনটা বলেছিল। রোহিতা পরিস্থিতি সামাল দিতে নিজের রুমে চলে যায়। মুগ্ধ আচ্ছা বলে চলে যেতেই মাজেদুল সাহেব বললেন। বসলে না বাবা, বসো। বৌমাকে নিয়ে এসেছো, কিছু মুখে দাও। না চাচা, ধন্যবাদ, মুসাকে খুঁজতে হবে। মুগ্ধ চলে যায়। ওনারা ভিতরে ঢুকতেই মুগ্ধ ও রাফিয়া ফের মুসাদের ভাঙা বাড়ির উঠানে আসলো। রাফিয়া কিছু বলতে গেলে মুগ্ধ ইশারায় চুপ করে থাকতে বলল। পরক্ষণে আস্তে আস্তে বলল। উঠানে দেখো পায়ের জুতার ছাপ, দেখে বোঝাই যাচ্ছে আজ বা একটু আগে কেউ বা কারা যাওয়া আসা করেছে। রাফিয়া আস্তে করে বলল। কিন্তু কথা হচ্ছে সেটা যে জুতো পায়েরই হয় ভাইয়া, পায়ের জুতা বলাটা কেমন শোনালো না? মুগ্ধের এমনি মেজাজ বিগড়ে আছে, তার উপর রাফিয়ার অবান্তর কথা। এই মেয়ের কি স্বামী শোক আছে? দাঁতে দাঁত চিবিয়ে মুগ্ধ বলল। সঙ্গ দোষে লোহা ভাসে, তারই প্রমাণ তুমি। মুসার মতোই হয়েছ, আসো। পা টিপে টিপে ভেতরে ঢুকলো মুগ্ধ। রাফিয়া মাকড়াসার জালে জড়িয়ে আসে মুগ্ধের মুখে। কোনো রকম সরিয়ে নেয়। দুটো রুমে উকি দিতেই পরের বার কাউকে দেখে এগিয়ে যায় মুগ্ধ। পড়ে থাকা মুসাকে তুলে নিল। রাফিয়া হকচকিয়ে গেল। এগিয়ে এসে মুসাকে জাপটে ধরে বলল। ইয়া মাবুদ, এসব কি দেখছি? আস্তে কথা বলো রাফিয়া। পরপরই রোহিতা আঘাত করে মুগ্ধের মাথায়। মুগ্ধ মাথা চেপে ধরে পিছন ফিরে তাকায়। আরেকবার আঘাত করে মুগ্ধ চোখে ঝাপসা দেখতে লাগলো। রাফিয়া তখনও বুঝে উঠতে পারেনি কি হচ্ছে এসব। মুগ্ধ জ্ঞান হারিয়ে ফেলার পর রোহিতা রাফিয়াকে আঘাত করবে, তখনই হুঁশ হয় তার। রাফিয়া পা দিয়ে সজোরে লাথি দিতে সরে যায় রোহিতা। রাফিয়া উঠে দাঁড়ালো। এগিয়ে এসে রোহিতার চুল ধরে মারতে লাগলো। সহসায় লেগে গেল মেয়েলি গৃহযুদ্ধ। ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে রইল মুসা। রোহিতার ওড়না দিয়ে হাত বাঁধল রাফিয়া রোহিতার। পরক্ষণে নিজের ওড়না দিয়ে বাঁধল মুখ। কয়েকটা থাপ্পড় দিয়ে মুসার দিকে তাকালো, হাতে পায়ে শেকল। রাফিয়া বলে উঠল।
চাবি কোথায় বল? বল কোথায়? রোহিতা মুখ ফিরিয়ে নিতে রাফিয়া ফের এক চর বসিয়ে দেয়। মুসার দিকে এসে মুখের বাঁধন খুলে দেয়। সহসাই মুসা রাফিয়ার ঠোঁট আগলে নিল। রোহিতার রাগ বাড়ল, চোখ বন্ধ করে নিল সহসা। রাফিয়া অনেক কষ্টে ছাড়িয়ে নিয়ে বলল, কি হচ্ছে কি মুসা? দয়া করে সিরিয়াস হও। তেমন কিছু না, শক্তি সঞ্চয় করলাম আর কি। শরীরটা এতদিনে চাঙ্গা হয়ে গেল। রাফিয়ার রাগ হলো, মুগ্ধকে ডাকতে চলে যায়। সহসা মুসা বলে উঠল, ওই ধুলো জমা ব্যাগটাই দেখে চাবি আছে, নিয়ে আসো। আর ওই কুমড়ো পটাশকে তুমি জাগাতে পারবে না। রাফিয়া কটমট চোখে তাকালো। পরক্ষণে চাবি বের করে নিয়ে এসে তালা খুলে দেয়। মুসা দাঁড়াতে না পারলে বইয়ের কথা ভেবে দাঁড়িয়ে পড়ল। ভাবল, চাপা তো মারলাম, তার তো মান সম্মান রাখতে হবে। উঠে দাঁড়া মুসা। দাঁড়িয়ে শার্ট খুলে রাফিয়াকে পরিয়ে দেয়। রোহিতার দিকে এগিয়ে এসে বলল, তোর লাংকে ডাক এবার, জমিও দিব, সাথে বিয়ের শখও মিটাবো। পড়ে থাকা ফোন তুলে পিয়ালের নাম্বারে কল দিয়ে রোহিতার মুখের বাঁধন খুলে দেয়। বলে, উল্টাপাল্টা কিছু বলছিস তো মরেছিস। এমন ভাবে ডাকবি যেন তার লাং না এসে থাকতে না পারে। ওদিকে রাফিয়া মুগ্ধের জ্ঞান ফেরার চেষ্টা করছে তো করছেই। ভাবলো, কি স্বাস্থ্যবান লোক সামান্য বাঁশের আঘাতে জ্ঞান হারিয়ে ফেললো। কি খেয়ে যে মোটা হয়েছে আল্লাহ মালুম। মুসা কাঁধ উঁচিয়ে বলল, আমি ছাড়া জ্ঞান ফিরবে না বউ। এসো তো আগে আমার তৃষ্ণা জুড়াও, বহুত তেষ্টা পেয়েছে। রাফিয়া কটমট চোখে তাকালো। পরক্ষণেই বলল, মুগ্ধবের জ্ঞান ফেরার ব্যবস্থা করো। সোফিয়া আপু জানলে কিন্তু খবর আছে তোমার। সোফিয়ার নাম কর্ণধার হতেই সচেতন হয় মুসা। বলে উঠল, সরি, আমি পানি নিয়ে আসছি। এই সাতচন্নিরা দেইখা রাখো। ঠিক আছে, এবার ওর মুখ ডেকে দেওয়ার কথা আছে। না বউ, আইন নিজের হাতে তুলে নিও না, বরং তুমি নিজেকে আমার হাতে তুলে দাও। তুমি যাবে নাকি বাঁশের বাড়ি খাবে? যাচ্ছি তো। বলেই ব্যথা হজম করে ধীর পায়ে হেঁটে বের হয়ে যায় মুসা। রাফিয়া রাগান্বিত চোখে তাকিয়ে আছে রোহিতার দিকে। তার ইচ্ছে করছে রোহিতাকে চিবিয়ে খেয়ে ফেলতে। রাত 12টা। খেয়াদের বাসার সদর দরজায় এসে দাঁড়ালো এক পুরুষ অবয়ব। হাতের যাবতীয় মালামাল রেখে পকেট থেকে ফোন বের করে কল লিস্ট থেকে খেয়ার নাম্বারে কল দিল। কয়েকবার রিং হওয়ার পর খেয়া রিসিভ করে ঘুম ঘুম চোখে বলল, কে? আমি ডেলিভারি ম্যান, পার্সেল ছিল আপনার। খেয়া তড়িৎ গতিতে উঠে বলল, এত রাতে? জি ম্যাম, স্বয়ং আপনার বর পার্সেল নিয়ে এসেছে, তাড়াতাড়ি আসুন আর আপনাকে উদ্ধার করুন। খেয়া হাঁ মেলে কিছুক্ষণ পর নাম্বার দেখে বলল, মস্করা করছো তারিফ? জানো তো শরীর খারাপ, মাঝরাতে কেউ এমন করে? সত্যি? বলা শেষ হতে না হতেই খেয়া লাইন কেটে দেয়। তারিফ উপায় না পেয়ে নাম্বারে মেসেজ দিয়ে পটাপট কয়েকটা সেলফি তুলে খেয়ার মেসেঞ্জারে পাঠিয়ে দেয়। তার ঠিক 5 মিনিট পরে খেয়া দরজা খুলে দেয়। অবাক হয়ে বলল, তুমি এই সময়ে? আম্মা জানে? চুপ করো, কেউ যেন জানে না। ফার্স্ট তুই জানলে। কই আমার বাবু দেখি। ঢং কত! তাড়াতাড়ি ঘরে আসো। একটু দেখি। খেয়া বিরক্ত হয়ে তাকাতেই তারিফ হাসলো। ব্যাগ ট্যাগ নিয়ে রুমের দিকে পা বাড়ালো। খেয়া নিঃশব্দে সদর দরজা লাগিয়ে দিয়ে রুমে এসে দরজা লাগিয়ে দিল। তারিফ আমতা আমতা করে কিছু করতে চেয়েও পারছে না, আবার বলতেও পারছে না কিছু। খেয়া নিজে থেকেই বলল, শরীর ঠিক আছে তোমার? হ্যাঁ, তুই ঠিক আছিস? হুম। বলেই নিচ থেকে উপর পর্যন্ত দেখে বলল, পায়ের আঙুলে কি হয়েছে? ব্যান্ডেজ কেন? আসার পথে একটু লেগেছে, তেমন ইনজুরি হয়নি। ইয়ে মানে? মাথা চুলকে তারিফ দুহাত পেছনে বেঁধে খেয়ার চোখের দিকে তাকালো। খেয়া চোখ ছোট ছোট করে বলল, কি? তারিফ ফের গাল চুলকে পেছনে হাত বেঁধে বলল, তোকে জড়িয়ে ধরতাম আর কি। বলা শেষ হতে না হতেই খেয়া এসে জড়িয়ে ধরল তারিফকে। তারিফ মুচকি এসে জড়িয়ে ধরে বলল, খুব মিস করছিস তাই না? কান্না ভেজা গলায় খেয়া বলল, অনেক। তুমি মিস করনি? এতটাই করছি যে বাংলাদেশে নিয়ে আসলে। তবে চোরাই পথে আসতে একটু কষ্ট হয়েছে। খেয়া ভেজা চোখ মেলে তাকায়। তারিফ ফের বলল, মরে গেলেও জানতে পারতি না। বুকে অনবরত ঘুষি দিয়ে খেয়া বলল, এমন কথা বলতে তোর বুক কাঁপলো না? কেন এমন করতে গেলে? আম্মা শুনলে তো আমাকেই বকবে। মা জানবে না। একটা কথা বলবো? কি কথা? তারিফ তার থুতনি তুলে নিল। এক হাতে চোখের পানি মুছে নিয়ে বলল, একবার চুমু খাই। এমনভাবে বলল মনে হলো কি নাকি চেয়েছে। বললেই নির্ঘাত মৃত্যু। খেয়া ভেতরে ভেতরে হাসলো। লজ্জায় চিবুক নামাতে গিয়েও তা দিল না তারিফ। খেয়া এবার না পেরে চোখ বন্ধ করে নিল। তারিফ ফের বলল, কি দিব? বউ তো তোমারই, এখানে কেউ নিষেধ করার আছে নাকি? যা মন চাই করো। তারিফ জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে আশ্বস্ত করে বলল, আজ মন
যা চাই তাই করব। দেখি বাধাটা কে দেয়। বলেই নিজের ঠোঁট দ্বারা প্রভাবিত করলো খেয়ার ঠোঁটে। খেয়াও আগলে নিল শখের পুরুষকে। তখনই দরজায় ধাক্কা দিয়ে তানজিলা বেগম বলে উঠলেন, বোমা, কার সাথে এত রাতে কথা বলছো? রুম থেকে বেটা লোকের আওয়াজ শুনতে পেলাম যে। মুগ্ধের জ্ঞান ফেরার সাথে বেজায় রেগে যায় মুগ্ধ। যখনই জানতে পারলো রহিতা করেছে তার এমন দশা, কথাবার্তা ছাড়াই যত দূরে হাত উঠে তুলে চর বসিয়ে দেয় গালে। সাথে সাথে রহিতা জ্ঞান হারিয়ে ফেলে। রাফিয়া চমকে উঠে রহিতার নাকে হাত দিয়ে বলল, মরলো নাকি? মুসা আয়েশি ভঙ্গিতে দাঁড়িয়ে বলল, মরলে মরুক, 40টা খেয়ে তবেই ফিরবো। রাফিয়া রাগান্বিত চোখে তাকালো। মুসা শীষ বাজিয়ে ফের বলল, ওরে ডাক, ওরে ডাক। ডেকে তুলে জিগা ওর লাং আসতে আর কতক্ষণ লাগবে? তোমার এই অবিচলতা কথাবার্তা বন্ধ করে তো মুসা, মেজাজ এমনিতেই বিগড়ে আছে। ওই জন্য তো বললাম, চলো একটু চিপাই থেকে ঘুরে আসি, মন শরীর দুইটাই চাঙ্গা হয়ে যাবে। মুসার কথায় রাফিয়া হতবিহবল, সাথে লজ্জায় শেষ। মুগ্ধ আঘাতপ্রাপ্ত থেকে হাত সরিয়ে নিল, ব্যথায় দাঁত খিচিয়ে বলল, চিপায় কেন যাবেন? চিপায় অনেক মশা, তার থেকে আমি বাইরে যাই, আপনারা কাজ শুরু করে দেন। রাফিয়া এক হাতে নিজের মুখ ঢাকতে চেষ্টা করছে, অনবরত লজ্জায় অক্কা পাওয়ার দশা। যাকে পাওয়ার জন্য মন ছটপট করছে সেই বুঝছে না, আর আপনি বুঝলেন? একেই বলে ছেলেরা ছেলের কষ্ট বুঝে। সোফিয়ার কথা খুব মনে পড়ছে। রাফিয়া হাঁ মেলে তাকায়। মুসা ঠোঁট টিপে হাসি আটকিয়ে রাখলো। মুগ্ধ মাথা চেপে ধরে কোনো রকম বাইরে এসে আনমনে হাসলো। মুসা সামনে ভ্রু নাচিয়ে বোঝাচ্ছে এবার জমবে মজা। রাফিয়া রাগে ক্রোধে এগিয়ে এসে মুসার মাথা চুল টেনে ধরে বলতে যাবে কিছু, তার আগে মুসা বলে উঠল, শুরু তো করতে দাও, তার আগেই চুল ধরছো, ফিলিংস আসবে বলো। রাফিয়া রাগে ফুঁসে উঠে আরেকটু টেনে নিয়ে বলল, তেল ছাড়াই জীবনটা আমার খুরমা করে দিচ্ছ। এত বাচাল কেন তুমি? মাথাটা কাজ করছে না আমার। আচমকা মুসা রাফিয়াকে বুকে টেনে নিল, জাপটে ধরল শরীরে সর্বত্র শক্তি সঞ্চয় করে। রাফিয়া আগলে নিয়ে বলল, কি হলো? কেমন লাগছে এখন? শান্তি। সহসা গাড়ির হর্নে সচেতন হয় ওরা। রাফিয়াকে আড়ালে লুকিয়ে রেখে মুসা লাঠি হাতে দাঁড়িয়ে পড়ল অন্ধকারে। মুগ্ধ লুটিয়ে পড়ল বড় বটগাছের আড়ালে। পিয়াল বাইক স্ট্যান্ড করিয়ে নামলো, ঠোঁটের ভাঁজ থেকে সিগারেট ফেলে দিয়ে রহিতার রুমের দিকে তাকালো। পরক্ষণে রহিতাকে কল দিতে দিতে ঢুকলো ভাঙা ঘরটায়। মুগ্ধ বেরিয়ে আসে, হাতের কাছে পড়ে থাকা কাঠের গুঁড়ি হাতে তুলে নিল। পিয়াল ভিতরে ঢুকতে মুসা মাথা বরাবর আঘাত দিয়ে পড়ল, শালা চাপা কখনো পাক থাকে না। গ্রামের লোকদের জানানো ঠিক হবে না ভেবে মুসা ও মুগ্ধ মন মতো আগে পিটিয়ে নেয় পিয়ালকে। আর রাফিয়াও ছাড়েনি রহিতাকে। মোসলেমা ও মাজেদুল সাহেবের হাতে পিয়াল ও রহিতাকে তুলে দিয়ে সব খুলে বলে মুসা। তখনই মোসলেমা বেগম মেয়েকে কয়েকটা চর বসিয়ে দেয়। সত্যি বলতে তারা দুজন এসবে ছিল না, রহিতা যা বলেছিল তারা দুজন সেটাই বিশ্বাস করেছিল। মুসা কাটকাট গলায় জানিয়ে দেয় এই জমি তার স্মৃতিচারণ, জীবন গেলেও সে কাউকে দিবে না। সকাল সকাল যদি ঝামেলা সৃষ্টি হয় তখন তো মুসা ও রাফিয়া বিপদে পড়তে পারে। এই কথা চিন্তা করেই মুগ্ধ রাতে পাঠিয়ে দেয় মুসা ও রাফিয়াকে। তারা দুজন না যেতে চাইলেও মুগ্ধ এক প্রকার জোরপূর্বক পাঠিয়ে দেয়, আর বলে দেয় যে করে হোক গাড়ি আবার ব্যাকে পাঠানো হয়। মুসা কথা রেখেছে। মুসা সোজা শ্বশুর বাড়িতে গিয়ে উঠেছে, সেটা অবশ্য রাফিয়ার জোরাজোরিতে। রাফিয়ার কাজিন অনার্স পড়ুয়া রূপম, তাকে গুগল ম্যাপে সব বুঝিয়ে দিয়ে গাড়ি পাঠিয়ে দেয় মুসা। সকাল 9টা হতে না হতেই গাড়ি এসে উপস্থিত। মুগ্ধ বাইরে দাঁড়িয়ে চায়ে চুমুক দিচ্ছে। আনিকার মা রান্নাঘর থেকে বের হতেই মুগ্ধকে দেখে চমকে ওঠে। হাতে থাকা ডালের বাটি ফেলে দিয়ে দৌড়ে আনিকার রুমে গেল। দরজায় ধাক্কা দিয়ে ডাকতে লাগলো অনবরত। মুগ্ধ সহ বাকিরা এগিয়ে আসে। বাড়ির পুরুষরা তখন বাইরের উদ্দেশ্যে। সাইমুনা বললেন, কি হয়েছে মেজো বউ, সাত সকালে চেঁচাচ্ছ কেন? সিঁড়ি বেয়ে নেমে আসলো সোফিয়া, দাঁড়ালো এসে মুগ্ধের ডান পাশে। আনিকার মা ভয়ের চোখে তাকিয়ে আছে। তখনই দরজা খুলে বের হয় দারোয়ানের মেজো ছেলে শাহিন। চক্ষু বেরিয়ে আসার উপক্রম সবার। মুগ্ধ ও সোফিয়া বাদে সবাই হতবাক। আনিকার মা ভেতরে তাকালো, বুঝতে পারলো মেয়ে উদাম গায়ে কম্বল মুড়িয়ে আছে। সহসা না বলে চিৎকার করে উঠল, বুকে হাত দিয়ে পিছিয়ে যায় 2 কদম। মুগ্ধ ও সোফিয়া তখনও না বুঝার তাগিদে, তবে বুঝার চেষ্টা করছে। সাইমুনা বেগম আহাজারি করতে লাগলেন, বললেন, ওরে নটি, সব ধুলে মিশে দিল রে। কোন জাতের পোলারে লইয়া আকাম কুকম করলি রে? আইস তোর দাদা তোরে জ্যান্ত কবর দিব রে। মমতা রেগে গিয়ে বলল। সহসা সবাই পেছনে তাকায়। মুগ্ধরা তাদের দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকালো, দেখলো দুধমালি প্যাডেল ঘুরিয়ে চলে যায়। বাড়ির সবাই যা বুঝার বুঝলো। গ্রাম জানাজানি না হওয়ার আর উপায় নাই, গ্রামের মানুষ ছুটলো বলে। মুগ্ধ ও সোফিয়া যা বুঝার বুঝলো। রাফিয়া তো ফেরার পথে আনিকা ও আহানার সব কথা বলে দিয়েছে। হঠাৎ আনিকা দৌড়ে এসে বলল,
শাহিন ভাই, তুই এই ঘরে কে? এতক্ষণে শাহিন মুচকি হেসে বলল। মুগ্ধ হাত মুষ্টিবদ্ধ করে নিল সহসা। মুগ্ধকে থামাতে হাত আঁকড়ে ধরে সোফিয়া। সবাই উৎসুক হয়ে তাকালো আহানার দিকে। আহানা কিছু বলার আগেই মমতা বলল। এতক্ষণে আনিকা নিজেকে পরিপাটি করে পিছনে দাঁড়িয়ে পড়ল। শাহিন পিছনে ফিরে তাকায়। সহসা আনিকা চমকে উঠে বলে উঠল, তুই এখানে কি করস? শাহিন হতবাক হয়ে বলল। মুগ্ধ আর নিতে পারল না, সরে আসে সেখান থেকে। সেখানে চলতে লাগলো একের পর এক কাণ্ড। মুগ্ধ মুখে হাত বুলিয়ে সোফিয়াকে বলল, মুসাকে পাওয়া গেছে, কালই পাঠিয়ে দিয়েছি, তুই ঘুমাচ্ছিলি বলে ডাকিনি। গাড়ি এসে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে আয়, এখানে আর এক মুহূর্ত নয়। আয়শা ও মাহিনকে আগে পাঠিয়ে দিস। সোফিয়া হোঁচট খেলো, বলল, ওরা আপনার সাথে নেই? কই, ঘুম থেকে উঠে তো ওদের দেখলাম না। হতবাকের ন্যায় মুগ্ধ তাকালো সোফিয়ার দিকে। সোফিয়া ভয়ে ঢোক গিলছে বারংবার। চশমা ঠেলে বলল, আমি তো জানি ওরা আপনার সঙ্গেই আছে। মুগ্ধ জোরে নিঃশ্বাস নিচ্ছে, দাঁত চিবিয়ে বলল, তুই ইচ্ছে করে আমার ছেলে মেয়েকে অবহেলা করছিস তাই না সোফিয়া? পেটে ধরিসনি তো তাই এমন করছিস। নিজের পেটেরটা না আসতে আসতেই শুরু হয়ে গেছে অবহেলা তোর। মুগ্ধ ভাই, কি বলছেন কি এসব? তাহলে মাহিন আয়শা কোথায়? কোথায় গেল ওরা? ছোট দুটা মানুষ এখানকার কিচ্ছু চেনে? দেখে রাখতে পারলি না? কাল রাতের করা ব্যবহারে তুই আমার নিঃসব বাচ্চাদের ওপর প্রতিশোধ নিচ্ছিস। আল্লাহর দোহাই লাগে, চুপ করুন। আপনি যা ভাবছেন তা নয় মুগ্ধ ভাই। মুগ্ধ কপালে হাত ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, চেষ্টা রাগ সংযত করা। সোফিয়া কেঁদে আকুল। সে এমন ভুল কেন করলো? কি হবে এখন? ওদিকে গ্রামের কিছু লোক এসে হাজির। শাহিনের সাথে আনিকার বিয়ে দেওয়ার কথা তুলতেই আনিকার মা ফুঁসে ওঠে। শাহিনের এমনি দুটা বউ। আনিকার মা পাশে থাকা কেরোসিনের জারিকেন তুলে নিয়ে গায়ে ঢালতেই মমতা নিয়ে ছুঁড়ে মারে। সবাইকে সবার কাজে চলে যেতে বলে আনিকা ও শাহিন আর আহানার মা ও দাদিকে নিয়ে ভেতরে ঢুকলো মমতা। সোফিয়া এগিয়ে আসতে মুগ্ধ ঝটকা দিয়ে বলল, তোর থেকে এমনটা আশা করিনি সোফিয়া। এখন কোথায় খুঁজবো বাচ্চাদের আমি? সোফিয়া চোখের পানি মুছে নিয়ে বলল, আমি একবার উপরে দেখি, যদি ছাদে থাকে। বলেই পা বাড়িয়ে দেয় সোফিয়া। মুগ্ধ বাইরে চলে যেতেই দাঁড়িয়ে পড়ল। সোফিয়াকে তো একা রেখে যাওয়া যাবে না। ভিতরটায় ভয়ের কুণ্ডলি পাকিয়ে আসছে। চিৎকার করে কান্না করতে ইচ্ছা করছে মুগ্ধের। সিগারেট ঠোঁটের ভাঁজে রেখে আগুন ধরালো। পরক্ষণেই মনে পড়ল সোফিয়া পেটে হাত দিয়ে কথা দিয়েছে আর সিগারেট খাবে না, তাই মুগ্ধ লাইটার ফেলে দিল। রাগে বুদ্ধির জট খেয়ে জ্বলন্ত সিগারেট দূরে ছুঁড়ে মারল, যা গিয়ে পড়ল পড়ে থাকা কেরোসিনে। কোমরে হাত গুজে মুগ্ধ তপ্ত শ্বাস টানলো। চোখ বন্ধ করে পাশে ফিরতে দেখলো আয়েশা ও মাহিন রূপমের সাথে ফিরছে, হাতে নিয়ে হরেক রকমের চিপস। মুগ্ধ ফের চোখ বন্ধ করে নিল। তার তো রূপমের কথা মাথাতেই ছিল না। ইস, সামান্য ভুলে মেয়েটাকে কত কথাই না শোনালাম। স্বস্তির নিঃশ্বাস নিতে না নিতে পেছন থেকে শোরগোল শুনে তাকায় মুগ্ধ। মুহূর্তে আগুনে ছেয়ে গেছে সামনেটা। মুগ্ধ মাথায় হাত রাখলো। সোফিয়া তো উপরে। আগুনকে পরোয়া না করেই আগুনের ভিতর দিয়ে ছুটল মুগ্ধ। আয়েশা ও মাহিনকে দিয়ে উঠে রূপম কোনো রকম বুঝিয়ে গাড়িতে বসে লক করে আগুন নিভাতে লেগে পড়ল। আগুন তো আগুনই, একদিকে নেভায় তার একদিকে জ্বলে ওঠে। সেই আগুন কাপড়ে কাপড়ে নানা ছুতোয় উপরে উঠে যায়। সোফিয়া ছাদ থেকে নামতেই আগুন দেখে ভয়ে পিছিয়ে যেতে পড়ে যেতে লাগলো। কোনো রকমের দেয়ালে হাত টেকে নিজেকে স্থির রাখলো। সহসা মুগ্ধ এসে সোফিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আই এম সরি সোফিয়া, রিয়েলি সরি, আমাকে মাফ করে দে। মুগ্ধের পিঠে ছোট ছোট আগুনের কণা জ্বলন্ত। সোফিয়া হাত দিয়ে নেভাতে গেলে মুগ্ধ দেয়ালে পিঠ ঠেকালো। সোফিয়া হাত দুটো মুগ্ধ আগলে নিয়ে অনবরত চুমু খেতে লাগলো। সোফিয়া হাত ছাড়িয়ে নিয়ে গালে হাত দিয়ে বলল, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? নিচে চলুন, বাচ্চারা তো উপরে নেই। মুগ্ধ সোফিয়াকে বুকে আগলে নিয়ে বলল, ওরা রূপমের সাথে আছে, আমি জানতাম না সোফিয়া, প্লিজ মাফ করে দে। বাদ দিন, চলুন তাহলে এবার ফেরা যাক। মাফ করবি না? আপনি আমার কাছে এমন একজন মানুষ যার প্রতি আমার কোনো আক্ষেপ নেই, কোনো অভিযোগ নেই। সেখানে মাফ চাওয়ার বা করার কি আছে মুগ্ধ ভাই? আই এম শিওর সোফিয়া, আমার এই বাচ্চা আমাকে মুগ্ধ ভাই বলে ডাকবে, আর যার আর্টিস্ট তুই। সোফিয়া বুকে কিল দিয়ে ফের মাথা রাখলো। মুগ্ধ মাথায় চুমু দিয়ে বলল, আই লাভ ইউ সোফিয়া। সহসায় উপস্থিত হয় আয়েশা ও মাহিন। আয়েশা ওলে বাবালে বলে চোখ বন্ধ করে নেয়। মাহিন পেছন ফিরে বলল, তাই বলি বাড়িতে লাগা আগুন না নিভিয়ে বাবা কার মনের আগুন নেভাতে দৌড়লো? পুরোপুরি আগুন নিভে গেলে রূপম ওদের আটকে
না রাখতে পারলে গাড়ি থেকে নামিয়ে দেয় আর তারা দৌড়ে চলে আসে সেথায়। সকাল 11টা হতেই মুসা ও রাফিয়া বাসায় ফিরে। তখনও তারিফ এক পায়ে কান ধরে দাঁড়িয়ে আছে। মুসা ও রাফিয়াকে দেখে তারিফ ভালো করে দাঁড়িয়ে পড়ল। কাল রাতে তানজিলা বেগম যখন তারিফকে দেখে খুশি হয়, বাট না বলে আসে তেমন শাস্তি সকাল সকাল দেয় তারিফকে। তিনি অবশ্য জানে না তারিফ চোরাই পথে এসেছে এবং পায়ে জখম হয়েছে। তারিফ লুকানোর জায়গা খুঁজতে মিছে চেষ্টা করছে। রাফিয়া হাঁ মেলে তাকিয়ে আছে। মুসা ভ্রু কুঁচকে তারিফকে পর্যবেক্ষণ করছে। তারিফ কিছুক্ষণ পর বলল, পুরুষ লোককে আগে কখনো দেখিসনি? রাফিয়া তখনও হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে। মুসা তারিফের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠে বলল, আন্টি, ও আন্টি, আপনার যে জমজ ছেলে আছে কই, আগে তো বলেননি। তারিফ চোখ বন্ধ বিরক্তির শ্বাস ছেড়ে দিয়ে হনহনিয়ে ভেতরে ঢুকলো। মুসা পা খুঁড়ে হেঁটে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আপনার নাম কি বড় ভাই? নিশ্চয়ই তারিফ, তারিফের ভাই তারিক। রাফিয়া ভিতরে এসে খেয়াকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া এসেছে? খেয়া মলিন মুখে তানজিলা বেগমের দিকে তাকালো। তিনি গোমরা মুখে তরকারি কষাচ্ছেন। খেয়া কিঞ্চিত মাথা নেড়ে হ্যাঁ জানালে রাফিয়া দৌড়ে মুসার কাছে এসে বলল, আরে ভাইয়া ফিরে এসেছে, কোনো জমজ টমজ না। মুসা এক ভুরু কুচকে বলল, আমি ওটা মজা করে বলেছিলাম। রাফিয়া মনমরা হয়ে বলল, বলেই রুমে যায় ফ্রেশ হতে। মুসা পেছনে হাত রেখে সোফায় গা এলিয়ে দিয়ে জোরে জোরে বলল, মামা, বউয়ের টানে এসেছিস নাকি দেশের টানে? তানজিলা রান্নাঘর থেকে খেকিয়ে বলল, মাথা গরম হয়ে আছে খেয়া, ওই বাদরটাকে বলো কথা কম বলতে। খেয়া পেছনে ফিরে তাকাতেই মুসা হাত ইশারায় বলল, আর কথা বলবো না। কিন্তু খেয়া আটকে উঠে এগিয়ে এসে বলল, তোর এই অবস্থা কেন? আর এতদিন কোথায় ছিলি? ছিলাম আর কি, ছোট্ট একটা দুর্ঘটনায় পড়েছিলাম আর কি। যা তুই কাজ কর। সহসা দৌড়ে আসে তানজিলা বেগম। মুসার পাশে বসে গালে মাথায় হাত বুলিয়ে বলল, এসব কি করে হলো বাবা? এত আঘাত কেন? পায়েও দেখছি জখম। সবচেয়ে বড় কথা, এতদিন কই ছিলি? দম তো নাও, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তানজিলা ও খেয়া সন্দেহ চোখে তাকিয়ে বলল, সত্যি বলছিস? সহসা সেখানে আসে তারিফ। তানজিলা বেগম আগের ন্যায় মুখ ফুলিয়ে চলে যায়। তারিফ বাইরের দিকে পা বাড়িয়ে দিতেই মুসা বলল, কই যাস? তারিফ নিজের পায়ের আঙ্গুল দেখে বলল, এক্স-রে করতে। বেশি ব্যথা দিস না, সাবধানে করিস। মুসার কথায় খেয়া ভ্রু টান টান করে তাকালো। তারিফ বেজায় রেগে পা উঁচিয়ে দেখিয়ে বলল, শালা, এক্স-রে করব এই আঙ্গুলটা? আমি আরো কত কি ভাবলাম। বেপদ্দ যে তুই। বলেই চলে যায় তারিফ। খেয়া সহসা বলে উঠল, ওর এক্স ছিল? মুসা কিছুক্ষণ ভাবলো, গাল চুলকে বলল, হ্যাঁ ছিল তো। কে? মেয়েটা জানতো না যে তারিফ তাকে ভালোবাসে, আর তারিফও কখনো জানায়নি, তাই তোরও জানার দরকার নেই। বলেই দাঁত খিচে ধীরে ধীরে পা বাড়িয়ে দেয় মুসা। থমকে দাঁড়িয়ে পড়ল খেয়া। যাকে সে ভালোবাসে সে আবার অন্যজনকে ভালোবাসতো, ভাবতে কেমন গা শিউরে উঠল তার। তারপর চলে যায় সময়। সে অনেক সময়। অফিস ছুটির দিন মুগ্ধ আরামসে ঘুমাচ্ছে। পাশে লুটোপুটি করে খেলছে 2 বছরের মেয়ে আলিশা। মাঝে মাঝে মুগ্ধের মুখে পা চালাচ্ছে সাইকেল চালানোর ন্যায়। মুগ্ধ মুখ ফিরিয়ে নিতেই আলিশা উঠে মুগ্ধের মুখ বরাবর বসে চুল টানতে লাগলো। মুগ্ধ বিরক্ত হয়ে আলিশাকে সরিয়ে নিয়ে শুইয়ে দিয়ে নিজে উপ হয়ে শুয়ে পড়ল। আলিশা ফের উঠে বসলো। মুগ্ধের উদাম পিঠে কয়েকটা থাবা দিয়ে ছোট ছোট দাঁতে কামড় বসিয়ে দেয়। মুগ্ধ ওমাগো করে উঠতে আলিশা ভয়ে কেঁদে ওঠে। মুগ্ধ বিরক্ত হয়ে বিড়বিড় করে বলল, কপাল যখন পুড়েছে পুরোটাই পুড়ুক, জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। বলেই ডাক পারল সোফিয়াকে। সোফিয়া খুন্তি হাতে নিয়ে এসে রাগ দেখিয়ে বলল, কি হয়েছে? সকাল সকাল ঠ্যামনা মোরগের মতো ডাকছেন কেন? মেয়েকে নিয়ে যা, আমাকে একটু শান্তিতে ঘুমোতে দে। আলিশা তখনও কেঁদে যাচ্ছে। সোফিয়া দ্বিগুণ রেগে বলল, কোলে নিয়ে থামাতে তো পারেন নাকি? এখন রান্না করব নাকি মেয়েকে সামলাবো? সম্রাট শাহজাহানের বংশধর দুইটা কোথায়? সোফিয়া কিছু না বলে হন্তদন্ত হয়ে আলিশাকে নিতে গেলে আলিশা কাঁদো গলায় বলল, না না, আমি মুত্তু ভাইয়ার কোলে দাবো। হতবিহ্বল হয়ে তাকায় মুগ্ধ। সহসা ঢোক গিলে সোফিয়া। মুগ্ধ বলে উঠল, হলো তো, 16 কলা পূর্ণ হলো। এটাই তো বাকি ছিল। কি কপাল! মেয়ে আমার আমাকে মুত্ত ভাই বলছে। আহ, চুপ করুন তো। মা, উনি তোমার বাবা হয়তো। না না, মুত্তু ভাইয়া। দেখতে হবে না মেয়েটা কার? কার আবার? আপনারই তো। আমার হলে কি হবে? হয়েছে তো তোর মতো।
বাজে কথা বলবেন না। আপনার মতো হয়েছে। তোর মতো হয়েছে। না, আপনার মতোই হয়েছে। এই তোমরা চুপ করো তো। আমি তোমাদের কারোলে মতো হইনি, আমি তো আমার মতো হয়েছি। হতবাক মুগ্ধ বিড়বিড় করে বলল, কথাতেই বোঝা যাচ্ছে মাটার মতোই হয়েছে। বাপটার হাত একটুও ছাড়েনি। সহসা সেখানে উপস্থিত হয় মাহিন। দুজনের চেহারা দেখে বুঝলো এখানে রণক্ষেত্র বেঁধেছে। চুপচাপ আলিশাকে নিয়ে চলে যায় মাহিন। সোফিয়া ও মুগ্ধ একে অপরের দিকে তাকালো। সোফিয়া চলে যেতেই মুগ্ধ হাত টেনে ধরে বুকে আগলে নিয়ে বলল, একটু বেশি বলে ফেলেছি তাই না? একটু না, বেশিই বলেছেন। সরুন, তরকারি পুড়ে যাচ্ছে। সে চুলোয় যাক, আর একটা চুমু খাই, রাগ পানি হয়ে যাবে। বলেই মুগ্ধ ঠোঁট বাড়িয়ে দিতে সোফিয়া খুন্তি ধরল সামনে। মুগ্ধ চোখ মেলে তাকাতে সোফিয়া মিছে ঠোঁট টেনে হেসে বলল, হয়েছে, সরুন। বলেই ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে রাগে বিড়বিড় করে চলে যায়। মুগ্ধ বিছানায় গায়ে এলিয়ে দিতে দিতে বলল, রাতে মজা বুঝাবো। 5 মাসের উঁচু পেট নিয়ে বসে আছে রাফিয়া। পাশে বসে আছে মুসা ও তারিফ। খেয়া তার ছেলেকে কোলে নিয়ে ছড়া বলছে আর হাসাচ্ছে। মুসা তারিফের দিকে তাকালো। তারিফ মনোযোগ দিয়ে টিভি দেখছে। রাফিয়া ব্যস্ত ফোনে। তানজিলা বেগম একটু বাইরে বেরিয়েছে। মুসা খেয়ার ছেলে খুবাইবকে কোলে নিয়ে বলল, এ বেটা, একটা মজার কথা শুনবি? খুবাইব হুঁ বলে মুসার গলা জড়িয়ে ধরে বলল, সুসাদা তো তুমি নাকি দুধ ছিলে খুব। তারিফ মেকি হাসলো। খেয়া ও রাফিয়া ঠোঁট টিপে হাসে। মুসা দাঁত কেলিয়ে হেসে বলল, ছিলাম কি রে বেটা, এখনো আছি। জানিস একবার তোর বাপ হারপিক খেয়ে মরতে গিয়েছিল। হতভম্ব হয়ে তাকায় তারিফ। খেয়া ও রাফিয়া কিটকিট করে হেসে উঠে। খুবাইব না বুঝে বলল, থারপিক কি চাচ্চু? বাথরুম পরিষ্কার করে হারপিক দিয়ে বেটা। সহসাই খুবাইব নাক ধরে বলল, জি দ্বন্দ্ব। তারিফ রেগে গিয়ে চলে যায়। তখনও হেসে গড়াগড়ি খাচ্ছে খেয়া ও রাফিয়া। দরজায় কলিং বেল বাজলো। মুসা খুবাইবকে রেখে দরজা খুলে দিতে দেখতে পায় পাশের ভাড়াটিয়ার মেয়ে সুনয়না। সুনয়না হেসে বলল, আমি পাস করেছি, নেন মিষ্টি খান। অটো? সুনয়নার হাসি মুখ চুপসে যায়। ঠোঁট বাঁকিয়ে বলল, হ্যাঁ। দাম নেই, দাম নেই, নিশ্চয়ই সস্তা মিষ্টি। একদমই না, কড়া দাম দিয়ে কেনা। মুসা একটা মিষ্টি মুখে দিয়ে বলল, আমি খুব করে চেয়েছিলাম জানো, 15 তারিখে স্যাটেলাইটে পানি ঢুকে পড়ুক। সুনয়না রেগে মেগে চলে যায়। মুসা দাঁত কেলিয়ে হাসতেই রাফিয়া এসে বলল, কেউ? চিনি না, পাস করেছে, মিষ্টি খাইয়ে দিয়ে গেল। সহসা রাফিয়া রেগে বলল, একা একা খেলে বউটার কথা কি একটু মনে পড়লো না? জিহবা কেটে বলল, মনেই ছিল না বউ। আসো, মুখে কিছু আছে সেসব খাও। একদম না, ছে। আরে খাও খাও, না হলে বাবুর লালা পড়বে। রাফিয়া কটমট চোখে তাকাতে মুসা হেসে বলল, মুরব্বীরা তো তাই বলে। তাই বলে এখন তোমার মুখের ওসব খাবো? এ ঢং, কিস করার সময় যখন সহসায় রাফিয়া মুসার মুখ চেপে ধরে বলল, হয়েছে, আর বলতে হবে না, আমার মিষ্টি খাওয়ার শখ মিটে গেছে। মুসা রাফিয়ার হাত সরিয়ে দিয়ে বলল, এভাবে মুখ বন্ধ করতে হয় না লক্ষ্মীটি, ঠোঁটে ঠোঁটে চেপে ধরতে হয়। বলেই মুসা রাফিয়ার ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। রাফিয়া ছাড়ানোর চেষ্টা করতে গেলে মুসা আরো চেপে ধরে। আয়েশার জন্মদিনের দাওয়াত দিতে আসা মুগ্ধের চোখে পড়তেই বলে উঠল, আস্তাগফিরুল্লাহ, দুনিয়া আর বেশি দিন নাই।